মানুষ এখন অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে। আমরা চাইলেই পৃথিবীর বাইরে যেতে পারি এবং কয়েক হাজার আলোকবর্ষ দূর পর্যন্ত দেখতে পারি। আমাদের কাছে বিজ্ঞান আছে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং সায়েন্টিফিক ডেটার সাহায্যে আমরা আমাদের নিজেদের অস্তিত্বেরও কিছুটা সঠিক অনুমান করতে পেরেছি। পৃথিবী আমাদের ঘর, যেখানে আমরা অনেক প্রজন্ম কাটিয়েছি, যা কয়েক কোটি বছর ধরে জীবনকে আশ্রয় দিয়েছে এবং এখনও দিচ্ছে। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবের 87 লক্ষ স্পিসিস রয়েছে, যার মধ্যে আমরা মাত্র 15%ই খুঁজে পেয়েছি। বাট পৃথিবীতে এত প্রজাতির জীব আসলো কীভাবে, এবং পৃথিবীতে জীবনের সূচনা কিভাবে হয়েছিল? এর জন্য আমাদেরকে সময়ের অনেক পেছনে যেতে হবে, যখন পৃথিবী নতুন নতুন তৈরি হয়েছিল। সো রেডি হয়ে যান আরেকটি রোমাঞ্চকর যাত্রায় যাওয়ার জন্য। এর আগের ভিডিওতে আমরা জেনেছি পৃথিবী কিভাবে তৈরি হয়। আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে এখানে ক্লিক করে দেখতে পারেন। আজ থেকে প্রায় 380 কোটি বছর আগে পৃথিবীতে আবারও উল্কাপিণ্ডের বর্ষণ হয়, কিন্তু এবার এরা নিজের সাথে শুধুমাত্র পানিই নিয়ে আসেনি, বরং কিছু অমূল্য জিনিস নিয়ে এসেছিল, যেগুলো পৃথিবীকে প্রাণ দিতে চলেছে। মিনারেলস অর্থাৎ খনিজ। এর সাথে সাথে এগুলো কার্বন, প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিডসকে মহাকাশ থেকে সমুদ্রের গভীরে নিয়ে আসার কাজ করে। কিন্তু সমুদ্রের নিচে অনেক ঠান্ডা ছিল, সূর্যের আলো এখানে পৌঁছতেই পারত না। কিন্তু সমুদ্রের নিচে কিছু প্রাকৃতিক চিমনিস ছিল, যা তাকে গরম রাখার কাজ করছিল, এবং এখানেই প্রাণের প্রথম বীজ বপন হয়। আমরা এখনও জানি না এটা কিভাবে হয়েছে। এখানে থাকা মিনারেলস এবং কেমিক্যালস একে অপরের সাথে রিঅ্যাকশন করে প্রথম প্রাণের জন্ম দেয়। এখানে প্রথম জন্ম হয় সিঙ্গল সেল অর্গানিজম অর্থাৎ এককোষী জীবের। এরা এক ধরনের ব্যাকটেরিয়া ছিল, যারা সমুদ্রে দ্রুত বাড়তে থাকে। আজ থেকে 350 কোটি বছর আগে সমুদ্রে এদের সংখ্যা এতটাই বেড়ে যায় যে এরা একে অপরের সাথে জুড়ে এরকম পাথরের মতো স্ট্রাকচারের রূপ নেয়, যাদেরকে বলা হয় স্ট্রোম্যাটোলাইটস। এই এক একটি পাথর হাজার হাজার ব্যাকটেরিয়ার স্তূপ ছিল। এরা সূর্যের আলো থেকে খাবার তৈরি করতে পারত, যাকে আমরা এখন জানি ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ হিসেবে। এই প্রসেসে তারা অ্যাজ আ আউটপুট একটি বায়ো প্রোডাক্টকে বের করত, একটি গ্যাস, অক্সিজেন। এই জীবগুলো পৃথিবীতে অমূল্য এক জিনিস তৈরি করে, যা ছাড়া এখানে প্রাণ সম্ভব হতো না। প্রায় 200 কোটি বছর পর্যন্ত পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ বাড়তেই থাকে। আজ থেকে প্রায় 150 কোটি বছর আগে পৃথিবীতে কোনো কমপ্লেক্স লাইফের জন্ম হয়নি, আর পৃথিবীতে না কোনো মহাদেশ ছিল। এখানে ছোট ছোট জীব ছিল যা সম্পূর্ণভাবে পানি দিয়ে ঘেরা। কিন্তু এরপর পৃথিবীর ক্রাস্টে নড়াচড়া দেখা যায় এবং পৃথিবীর সারফেস কয়েকটি টেকটনিক প্লেটে ভাগ হয়ে যায়। এরপরে এই প্লেটসদের মুভমেন্টের কারণে এই ছোট ছোট দ্বীপগুলো একে অপরের সাথে জুড়ে যায় এবং একটি সুপার কন্টিনেন্টের নির্মাণ করে, যাকে বলা হয় রোডিনিয়া। এ সময় পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস ছিল এবং পৃথিবীর একটি দিন 18 ঘন্টায় হতো। কিন্তু খুব দ্রুতই পরিস্থিতি বদলাতে চলেছে। আজ থেকে প্রায় 75 কোটি বছর আগে রোডিনিয়া সুপার কন্টিনেন্ট 2 ভাগে ভাগ হয়ে যায় এবং পৃথিবীর নিচে থাকা লাভা আগ্নেয়গিরি বিস্ফোরণের মাধ্যমে পৃথিবীর উপরে চলে আসতে থাকে। এর কারণে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যেতে থাকে এবং পৃথিবীর আকাশ সম্পূর্ণভাবে কার্বন ডাইঅক্সাইড দ্বারা ঢেকে যায়। পুরো আকাশে কার্বন ডাইঅক্সাইডের মেঘ। এর থেকে অনবরত অম্ল বর্ষা অর্থাৎ অ্যাসিড রেইন হতে থাকে। এর কারণে পৃথিবীর মোস্ট অফ দ্য কার্বনস পাহাড়ের উপরে কার্বনের মোটা মোটা পরদ রূপে জমে যেতে থাকে, যা এই বৃষ্টির সাথে বর্ষিত হচ্ছিল। এই কারণে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড অনেক কমে যায়। এই কারণে পৃথিবীর অ্যাটমসফিয়ার সূর্যের গরমকে আটকে রাখার ক্ষমতা হারিয়ে ফেলে, যার কারণে পৃথিবীর তাপমাত্রা অনেক কমে যেতে থাকে
এবং পৃথিবীতে প্রথম হিমযুগ অর্থাৎ আইস এজে শুরু হয়। এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বরফ যুগ, কিন্তু এটাও সব সময়ের জন্য থাকবে না। সময়ের সাথে সাথে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা পৃথিবীর বায়ুমণ্ডলে আবার বাড়তে থাকে এবং পৃথিবীও আবার গরম হতে থাকে। এ কারণে পৃথিবীতে জমা বরফগুলো গলতে থাকে এবং পৃথিবীও আবার স্বাভাবিক অবস্থায় আসতে থাকে। কিন্তু সেই সিঙ্গেল সেল ব্যাকটেরিয়ার কী হলো, যা আইস এজ আসার আগে পৃথিবীতে ছিল? আজ থেকে প্রায় 54 কোটি বছর আগে পৃথিবীর সব বরফ গলে গিয়েছিল। এখন সমুদ্রের নিচে আমরা আলাদাই এক জগৎ দেখতে পারবো। অক্সিজেনের উপলব্ধতায় সেই এককোষী জীবেরা অন্য কয়েকটি রূপে বিকশিত হয়ে গিয়েছিল। এখানে চারিদিকে সামুদ্রিক গাছপালা এবং অদ্ভুত অদ্ভুত জীব দেখা যাচ্ছিল। এর সাথে এই দৈত্যাকার সামুদ্রিক দানবও ছিল, অ্যানোম্যালাক্যারিস। এরা সবাই কমপ্লেক্স বহুকোষী অর্থাৎ মাল্টিসেলুলার অর্গানিজম ছিল, যারা সিঙ্গেল সেল অর্গানিজম থেকে বিকশিত হয়েছে। এটা হলো পিকায়া। এরা মাত্র 5 সেন্টিমিটার লম্বা ছিল, কিন্তু এরা নিজেদের শরীরে এমন কিছু বিকশিত করে নিয়েছিল যা পরে গিয়ে আমাদের শরীরের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হতে চলেছে। এরাই প্রথম জীব যাদের কাছে শিরদাঁড়া অর্থাৎ মেরুদণ্ডের হাড় ছিল। আজ থেকে প্রায় 46 কোটি বছর আগে পৃথিবী কিছুটা বর্তমানের মতো হয়ে গিয়েছিল এবং পৃথিবীর সুপারকন্টিনেন্টও আরও কয়েক ভাগে ভেঙে গিয়েছিল। কিন্তু এখনও এখানে মাটিতে চলা কোনো জীব কিংবা মাটিতে থাকা গাছপালা আসেনি। এর কারণ হলো সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি। কিন্তু এর পরপরই পৃথিবীর বায়ুমণ্ডলে এক নতুন স্তরে নির্মাণ হচ্ছিল, যাকে আমরা বলি ওজোন লেয়ার। বায়ুমণ্ডলে থাকা অক্সিজেন সূর্যের অতিবেগুনি রশ্মিকে শুষে ওজোন গ্যাসে নির্মাণ করে, যা পৃথিবীর চারপাশে একটা চাদরের মতো হয়ে গিয়েছিল, যা আজও আমাদেরকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়। এ কারণে পৃথিবীর সারফেসে গাছপালা জন্মাতে থাকে। সমুদ্রতে থাকা এই মাছ টিকট্যালিক, যা প্রথম সমুদ্র থেকে বাহিরে আসার সিদ্ধান্ত নেয়। এরা নিজেদের পাখনা অর্থাৎ ফিন্সের ব্যবহার পায়ের রূপে করেছিল। সময়ের সাথে সাথে এরা মাটিতে আরও বেশিক্ষণ থাকতে লাগলো, যার কারণে এদের অঙ্গ প্রত্যঙ্গও সেভাবে বিকশিত হয়ে যাচ্ছিল। প্রায় 1.5 কোটি বছরের বিবর্তনের পরে এরা সম্পূর্ণভাবে মাটিতে থাকার মতো হয়ে যায়, আর এদেরকেই বলা হতো টেট্রাপডস। আজ থেকে প্রায় 36 কোটি বছর আগে এরা সম্পূর্ণভাবে বিকশিত হয়ে গিয়েছিল এবং তারা মাটিতে থাকতে শুরু করে। এরাই পরবর্তীতে ডাইনোসরস, ম্যামালস, বার্ডস এবং আলটিমেটলি মানুষে বিকশিত হতে চলেছিল। এখানে নতুন এক প্রজাতির জীবের সৃষ্টি হয়েছিল, কিন্তু এরপরে পৃথিবীর খারাপ সময় আসতে চলেছে। জীবের বিকশিত হওয়ার প্রক্রিয়া চলতে থাকে, কিন্তু পৃথিবীর ক্লাইমেট বদলাতে শুরু করে। আরও একবার আগ্নেয়গিরি বিস্ফোরণের ফলে পৃথিবীর তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায় এবং পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা যায়। এই সময় পৃথিবীর প্রায় সব গাছপালা এবং 95% জীব নিশ্চিহ্ন হয়ে যায়। এ সময় মাত্র কয়েকটি জীবই বেঁচে গিয়েছিল, যারা বেঁচে থাকার জন্য যা কিছু খাওয়া শুরু করে এবং গরম থেকে বাঁচার জন্য মাটির নিচে থাকতে শুরু করে। সময়ের সাথে সাথে পৃথিবীর অবস্থা ভালো হতে থাকে এবং পৃথিবীও আবার স্বাভাবিক হয়ে যায়। আজ থেকে প্রায় 20 কোটি বছর আগে তখন পৃথিবীর চিত্র অনেকটাই বদলে গিয়েছিল। আগ্নেয়গিরি বিস্ফোরণের ফলে পৃথিবীতে নতুন নতুন ভূখণ্ডের সৃষ্টি হয়, যা একসাথে মিলে আবারও একটি সুপার কন্টিনেন্ট তৈরি করে, যার নাম প্যানজিয়া। এ সময় পৃথিবী মহাকাশ থেকে অনেকটাই আজকের মতো লাগত। এত বড় একটা দুর্ভিক্ষের পর পৃথিবী আবারও স্বাভাবিক হয়ে যায় এবং পৃথিবীর সারফেসে আবারও নতুন নতুন গাছপালা গড়ে উঠতে থাকে এবং যে অল্প সংখ্যক জীব বেঁচে গিয়েছিল তারাও বিকশিত হয়ে যায় এবং একটি অন্য ধরনের প্রজাতির জন্ম হয়, যা আগামীতে পৃথিবীকে শাসন করতে চলেছিল। ডাইনোসরস সেই 5% জীবীদের মধ্যে থেকে বিকশিত হয়েছিল, যারা সেই দুর্ভিক্ষ থেকে বেঁচে গিয়েছিল। ডাইনোসরেরও অনেক প্রজাতি ছিল। কেউ কেউ মাংসাশী ছিল, আবার কেউ কেউ নিরামিষাশী। কেউ কেউ ছিল খুবই শান্ত, আবার কেউ কেউ অনেক হিংস্র। ডাইনোসরেরা অনেক লম্বা সময় ধরে পৃথিবীতে নিজেদের শাসন চালিয়েছে। প্রায় 11 কোটি বছর এরা পৃথিবীতে ছিল। কিন্তু এরপরে কি হলো? ডাইনোসরেরা কিভাবে বিলুপ্ত হয়ে গেল? আর আমরা মানুষেরা এবং এই আধুনিক পৃথিবীর সব জীব কিভাবে এলো?
সেটা আমরা জানবো পরের এপিসোডে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে অথবা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন যাতে তারাও এর সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।